আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ সকাল 11:30টায় তিনি ঢাকা পৌঁছান। ঢাকা সফরকালে ব্যবসা বাণিজ্য, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, প্রতিরক্ষা সহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে। লু ঢাকা সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেবেন। এদিন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার। এছাড়া একটি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন ডোনাল্ড লু। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শাকিলা করিম। ডোনাল্ড লুর সফরের সর্বশেষ তথ্য জেনে নিতে যুক্ত হব তার সাথে। শাকিলা, ডোনাল্ড লু কখন অবতরণ করেছেন জানাবেন, আর এর সাথে জানতে চাইব যে তার সফরের আলোচ্য সূচির মধ্যে আসলে কি কি রয়েছে। ধন্যবাদ মাহবুবা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন ঠিক কখন অবতরণ করেছেন আমরা যতদূর জানতে পেরেছি 11:30-এ তিনি কিন্তু ঢাকায় নেমেছেন এবং এরপর সেখানে তাকে ফুল দিয়ে বরণ করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা এসে তাকে এখানে বরণ করে নিয়ে যান এবং ঠিক 11:45-এ এই আমার পেছনে যে ভিআইপি গেট দেখতে পাচ্ছেন এই ভিআইপি গেট দিয়ে কিন্তু তিনি বের হয়েছেন এবং তার সঙ্গে পিটার হাসও ছিলেন এবং তারা এখান থেকে গিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে তাদের আসলে দাপ্তরিক একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠক শেষে আসলে সারাদিনই তিনি এই দাপ্তরিক তাদের দেশের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো তিনি সারবেন এবং রাতে সালমান এফ রহমানের সঙ্গে কিন্তু একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন আপনি যেমনটি জানাচ্ছিলেন এবং তার মূল যে বৈঠকগুলো সেগুলো কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে এবং তিনি আগামীকাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বা পররাষ্ট্র সচিব এবং পরিবেশ মন্ত্রীর সঙ্গে কিন্তু আলাদা আলাদা করে বৈঠকে বসবেন এবং তিনি যেমনটি বলা হচ্ছে সংবাদ মাধ্যমগুলোতে যে 2 দিনের সফরে আসলে এটি কিন্তু 3 দিনে গড়াবে, অর্থাৎ আগামী পরশুদিন দুপুরবেলা পর্যন্ত তিনি কিন্তু বাংলাদেশে অবস্থান করবেন এবং দুপুরের দিকে হয়তোবা তিনি বাংলাদেশ ত্যাগ করবেন এমনটি আমাদের কাছে সংবাদ রয়েছে এবং আমি যদি একটু ডোনাল্ড লুর বিষয়ে একটু বলতে যাই সেক্ষেত্রে বলতে গেলে ডোনাল্ড লু কিন্তু আসলে একটি আলোচিত নাম বাংলাদেশের ক্ষেত্রে, কারণ নির্বাচনের আগে 2 দফায় বাংলাদেশে তার 2 দফায় আসে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসার জন্য তিনি যে চিঠি দিয়েছিলেন সবাইকে এবং সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো সাড়া পায়নি। সেই হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি শীতল সম্পর্ক প্রায় হতে চলেছিল, যেটি নির্বাচনের পরে প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠানোর মাধ্যমে সেটি কিন্তু অনেকটা শিথিল পর্যায়ে এবং স্বাভাবিক পর্যায়ে চলে আসছে সেই শিথিলতা কাটিয়ে এবং এখন কিন্তু একটি সুন্দর সম্পর্কের সুবাতাস বইছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু একটি সুন্দর সম্পর্কের সুবাতাস বইছে। তো মাহবুবা, আমার কাছে এই ছিল হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডোনাল্ড লু আসার সর্বশেষ। জি শাকিলা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দুর্ভোগের সড়ক এবং 2 ঈদে আপনারা দেখেছেন, সামনের ঈদেও আমাদের সেটা হচ্ছে বাস আমদানির ব্যাপারে আমরা ভালো বাস, টেকসই বাস আমদানির ব্যাপারে ভারত সহ বিভিন্ন দেশের বাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ থেকে চুনাপাথর খালাস শুরু হয়েছে। গেল রাত 10টার দিকে চুনাপাথর খালাস শুরু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে নোঙর করেছে জাহাজটি। কিছু পণ্য খালাস শেষে 23 জন নাবিক চট্টগ্রামে ফিরবেন আজ। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা 56,000 টন চুনাপাথর নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে মুক্তিপণের টাকা পৌঁছানোর পর গত 13 এপ্রিল মুক্তি পায় এমভি আবদুল্লাহ ও 23 নাবিক।
অজুহাতের উপর ভর করে বাড়ছে বিভিন্ন পণ্যের দাম। বিশেষ করে মুরগি, ডিম আর কোরবানির ঈদকে কেন্দ্র করে বেড়েছে নানা মশলার দাম। রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে 12 টাকার উপরে, আর ব্রয়লার মুরগির কেজি 220 টাকা। সোনালী মুরগি 390 আর কক নামের পরিচিত মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। দাম বাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীরা সঠিক কারণ বলতে না পারলেও তারা বলছেন বেশি দামে কেনার কারণেই তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর চকবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, মশলার দাম বাড়ার কারণ কি জানাবেন, আর এর সাথে জানাবেন যে মশলা ব্যবসায়ীরা এই বিষয়ে কি বলছেন। মশলার দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি। তারা যারা মশলা আমদানিকারক সংগঠনের সাথে জড়িত আছেন তারা বলছেন যে বিশেষ করে ডলারের দাম বাড়ার কারণে এবং এলসি খুলতে জটিলতা হওয়ার কারণে তারা আসলে এই দাম বৃদ্ধিকে দুষছেন, যে এই কারণেই আসলে তারা দাম বাড়িয়েছেন। কিন্তু আমরা কারওয়ান বাজারে দেখেছি এবং এই বাজারে মৌলভীবাজার, এটি চক বাজারেরই মৌলভীবাজার নামে পরিচিত, এখান থেকেই সারা দেশে আসলে পাইকারি মশলা যায় এবং ইম্পোর্টাররা এখান থেকেই সাপ্লাই দেন। এখানে যারা আমদানি করার পরে এবং কিনে যারা বিক্রি করেন তাদের একজনের সাথে কথা বলে চিত্রটি একটু জানার চেষ্টা করব। এলাচ বিশেষ করে কোনটা কি দামে বিক্রি হচ্ছে আপনার? এলাচি 3100 টাকা, 3200 টাকা, 3300 টাকা, 3400 টাকা, 3500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর কালোটা হলো 2650 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। এই এলাচ ছাড়া আর কি কি পণ্যের দাম এই কয়েকদিনের মধ্যে জিরা দাম বেড়েছে, কাঠবাদামের দাম বেড়েছে। কি পরিমাণ? জিরা বাড়ছে 100 টাকা, গতকালকের আজকে মিলিয়ে বাড়ছে 20 টাকা। কাঠবাদাম গতকালকের আজকে মিলিয়ে বাড়ছে 15 টাকা। প্রতিদিন দাম বাড়তেছে কাঠবাদাম আর আপনাকে জিরা। এই যে প্রতিদিন দাম বাড়ছে, এটার পেছনে আসলে কারণ কি জানেন আপনি? মাল শর্ট, মার্কেটে মাল শর্ট, ইম্পোর্টারদের কাছে মাল শর্ট, আর বর্ডার দিয়ে মাল খুব কম আসতেছে বর্তমানে। ইন্ডিয়া থেকে জিরাটা কম আসতেছে, আর বিশেষ করে হলো ডলারের দাম বৃদ্ধির কারণে এই মালের দামটা বাড়তেছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানে এই বিভিন্ন মশলার দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা এই ধরনের কারণই আসলে বলছেন। কিন্তু কারওয়ান বাজারে আমি দেখেছি এখানে যেটি 3500 টাকা কেজি, সেটি কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 4200 টাকা কেজি, অর্থাৎ কেজিতে প্রায় 500 থেকে 700 টাকা পর্যন্ত তারা লাভ করছেন। এই ঢাকার ভিতরেই আসলে দামের এই তফাৎ এবং এই অরাজকতা। তো মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর মৌলভীবাজার থেকে। ধন্যবাদ আপনাকে। বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাজারে পণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে কিনা? মাহবুবা, আমি এখন রয়েছি রংপুর সিটি বাজারে। আপনারা জানেন যে আসলে নিত্যপণ্যের দামের যে অবস্থা সারা দেশে, কারণ আমরা দেখেছি যে এতে কিন্তু নাকাল অনেকটাই সাধারণ মানুষ। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আসলে সামনে কোরবানির ঈদ, শীতকে ঘিরে আসলে রমজানে আসলে আমরা দেখেছি যেমন দাম বেড়েছে নিত্যপণ্যের, রমজানে বেড়েছে মশলার দাম বেড়েছে অনেক গুণ। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রংপুরের বাজারে শুধু নিত্যপণ্যের মশলা নয়, সব ধরনের পণ্যের দামই কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে। কারণ কাঁচা সবজি থেকে মাছ, মাংস, এমনকি আমরা দেখেছি যে আসলে সবজির দাম অনেকাংশে বেড়ে গিয়েছে। কারণ আমরা দেখেছি দেশি এবং পেঁয়াজ আসলে বাজারে পেঁয়াজের দাম কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আজকে রংপুরের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। এছাড়া আমরা দেখেছি যে এখানে যে আপনার বিভিন্ন সবজি 50 টাকা, 60 টাকা বিভিন্ন টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু দেখেছি যে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। এছাড়া মাছ বিক্রি হচ্ছে, যেমন আপনারা যদি ব্রিগেডিয়ার মাছ বলি, সেটা হচ্ছে মাছটা বিক্রি হচ্ছে এখন 320 টাকা কেজিতে। এর পাশাপাশি আমরা দেখেছি যে সব ধরনের পণ্যতেই কিন্তু অনেকাংশে দাম বেড়েছে। সাধারণ মানুষ বলছেন যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় তারা কিন্তু এই অবস্থা তৈরি করছে এবং বাজার সিন্ডিকেট তারা কিন্তু সক্রিয় অবস্থায় কাজ করছে। আমরা দেখেছি ইতিমধ্যে যে আসলে রংপুরের বাজারে অনেকাংশে বেড়ে গিয়েছে মশলার দাম। আমরা একটু যদি কথা বলি, এখানে ব্যবসায়ী রয়েছে। ভাই, ইতিমধ্যে কোন কোন মশলার দাম বেড়েছে বলতেন? জি ভাই, কোন কোন মশলার দাম বাড়ছে? মশলা আপনার দারচিনি বাড়ছে, ছোট এলাচ বাড়ছে, জিরা বাড়ছে, এই তিনটা জিনিসের দাম বাড়ছে। কারণটা কি? মানে আল্লাহ পাক ভালো জানে, আমি কেমন কি বলি ভাই, এগুলা সব উপর থেকে তো আসে, চিটাগাঙের দাম বেশি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে সাধারণ ব্যবসায়ীরা বলছেন তারা নিত্যপণ্যের দাম বাড়ছে, কারণ তারা বেশি দামে কিনছেন, যার ফলে তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে, যার পরে কিন্তু এই দামগুলো কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। স্থানীয় বক্তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য জেলা প্রশাসনকে কঠোর মনিটরিং করতে হবে, তাহলে হয়তো বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ন্ত্রণে আসতে পারে। তা মাহবুবা, এই ছিল আমার কাছে রংপুরের বাজার দরের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।
আন্তর্জাতিক সংবাদ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 60 জন। সোমবার বিকেল 4:30 নাগাদ হঠাৎই ওঠে জোরালো এই ঝড়। চারদিকে ছেয়ে যায় অন্ধকারে। শুরু হয় ধূলিঝড়। সেই ঝড়ের তোড়ে ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশাল আকারের ধাতব বিজ্ঞাপন বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নিচে চাপা পড়েন অনেকেই। ভেঙে পড়া সেই বিলবোর্ড সরাতে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। পুলিশ জানিয়েছে ওই বিলবোর্ডের নিচে বহু মানুষ চাপা পড়েছিলেন। 60-70 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 14 জন। আহত হয়েছেন আরও বহু মানুষ। অবরুদ্ধ উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। রাফায় জাতিসংঘের গাড়িতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রথম বিদেশি এক সদস্যের নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস। এদিকে রাফায় কুয়েতি হাসপাতালের কর্মীদের হাসপাতাল ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খেলার খবর, ক্রিকেট। অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল। আনুষ্ঠানিকভাবে দুপুর 12:30টায় দল দেবেন নির্বাচকরা। গতকাল ঘোষণা করার কথা থাকলেও তাসকিন আহমেদের ইনজুরির কারণে তা একদিন পিছিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20তে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন এই ডানহাতি পেসার। সে সময় খুব একটা গুরুত্ব না দিলেও শেষ ম্যাচের আগে নেটে বল করার সময় ব্যথা বাড়ে তাসকিনের। ফলে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় ঢাকা এক্সপ্রেসকে। তাসকিনের সুস্থ হয়ে মাঠে ফিরতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে। ফলে বিশ্বকাপ দলে জায়গা হলে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন প্রক্রিয়া চলবে এই পেসারের। ফেডারেশন কাপ ফুটবলের হাই ভোল্টেজ সেমিফাইনালে আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলা শুরু বেলা 3টায়। ফেডারেশন কাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠতে প্রত্যয়ী আবাহনী। লিগ পুনরুদ্ধারে আবারও ব্যর্থ হওয়ায় পুরো নজর এখন ফেডারেশন কাপে। শিরোপাহীন মৌসুম না কাটাতে শিষ্যদের উদ্বুদ্ধ করছেন আকাশী নীল কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। বিপরীতে স্বাধীনতা কাপ ও লিগ শিরোপা ঘরে তোলার পর ট্রেবল জয়ে চোখ বসুন্ধরা কিংসের। শিষ্যদের পূর্ণ মনোযোগ ফেডারেশন কাপেই রাখছেন কিংস কোচ অস্কার ব্রুজন। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।